সবাইকে স্বাগত নূপুরের গল্প থেকে। নূপুরের গল্পের ঠেক। আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্বামী। সৌদামিনী নামটা আমার বাবার দেওয়া। আমি প্রায় ভাবি আমার 1 বছরের বেশি তো তিনি চোখে দেখে যেতে পাননি। তবে এমন করে আমার বাহিরে ভিতরে মিলিয়ে নাম রেখে গিয়েছিলেন কি করে? বীজমন্ত্রের মতো এই একটি কথায় আমার সমস্ত ভবিষ্যৎ জীবনের ইতিহাসটাই যেন বাবা ব্যক্ত করে গেছেন। রূপ তা আছে মানি, কিন্তু না গো না, এ আমার দেমাক নয়, বুক চিরে দেখানো যায় না। নইলে এই মুহূর্তেই দেখিয়ে দিতুম রূপ নিয়ে গৌরব করবার আমার আর বাকি কিছু নেই, একেবারে কিচ্ছু নেই। 18-19, হ্যাঁ তাই বটে, বয়স আমার 19ই। বাইরের দেহটা আমার তার বেশি প্রাচীন হতে পায়নি, কিন্তু এই বুকের ভেতরটায় এখানে যে বুড়ি তার 79 বছরের শুকনো হাড় গোড় নিয়ে বাস করে আছে, তাকে দেখতে পাচ্ছ না? পেলে এতক্ষণে ভয় আঁতকে উঠতে। একলা ঘরের মধ্যে মনে হলেও তো আজও আমার লজ্জায় মরতে ইচ্ছে করে। তবে কলঙ্কের কালি কাগজের উপর ঢেলে দেবার আমার কি আবশ্যক ছিল? সমস্ত লজ্জার মাথা খেয়ে সেইটাই তো আজ আমাকে বলতে হবে, নইলে আমার মুক্তি হবে কিসে? সব মেয়ের মতো আমিও তো আমার স্বামীকে বিয়ের মন্তরের ভিতর দিয়েই পেয়েছিলুম। তবু কেন তাতে আমার মন উঠল না? তাই যে দামটা আমাকে দিতে হলো, আমার অতি বড় শত্রুর জন্যও তা একদিনের জন্য কামনা করি নে, কিন্তু দাম আমাকে দিতে হলো। যিনি সমস্ত পাপ পুণ্য লাভ ক্ষতি ন্যায় অন্যায়ের মালিক, তিনি আমাকে এক বিন্দু রেহাই দিলেন না। কড়ায় ক্রান্তিতে আদায় করে সর্বশান্ত করে যখন আমাকে পথে বার করে দিলেন, লজ্জা শরমের আর যখন কোথাও কিছু অবশিষ্ট রাখলেন না, তখনই শুধু দেখিয়ে দিলেন, ওরে সর্বনাশী, এ তুই করেছিস কি? স্বামী যে তোর আত্মা, তাকে ছেড়ে তুই যাবি কোথায়? একদিন না একদিন তোর ওই শূন্য বুকের মধ্যে তাকে যে তোর পেতেই হবে। এ জন্মে হোক, আগামী জন্মে হোক, কোটি জন্ম পরে হোক, তাকে যে তোর চাই। তুই যে তারই। জানি যা হারিয়েছি তার অনন্ত গুণ আজ ফিরে পেয়েছি, কিন্তু তবু যে এ কথা কিছুতেই ভুলতে পারি নে। এটা আমার নারী দেহ। আজ আমার আনন্দ রাখবারও জায়গা নেই, কিন্তু ব্যথা রাখবারও যে ঠাঁই দেখি না প্রভু। এ দেহের প্রত্যেক অণু পরমাণু যে অহরাত্র কার্যে, ওরে অস্পৃশ্যা, ওরে পতিতা, আমাদের আর বেঁধে পোড়াস নে, আমাদের ছুটি দে, আমরা একবার মরে বাঁচি। কিন্তু থাক সে কথা। বাবা মারা গেলেন। 1 বছরের মেয়ে নিয়ে মা বাপের বাড়ি চলে এলেন। মামার ছেলেপিলে ছিল না, তাই গরিবের ঘর হলেও আমার আদর যত্নের কোনো ত্রুটি হলো না। বড় বয়স পর্যন্ত তার কাছে বসে ইংরাজি বাংলা কত বই না আমি পড়েছিলুম, কিন্তু মামা ছিলেন ঘোর নাস্তিক, ঠাকুর দেবতা কিছুই মানতেন না। বাড়িতে একটা পূজা অর্চনা কি বারব্রতও কোনো দিন হতে দেখিনি। এসব তিনি 2 চক্ষে দেখতে পারতেন না। নাস্তিক বই কি, মামা মুখে বলতেন বটে তিনি অ্যাগনস্টিক, কিন্তু সেও তো একটা মস্ত ফাঁকি। কথাটা যিনি প্রথম আবিষ্কার করেছিলেন, তিনি তো শুধু লোকের চোখে ধুলো দেবার জন্যই নিজেদের আগা গোড়া ফাঁকির পিছনে আরেকটা আকাশ পাতাল জোড়া ফাঁকি জুড়ে গিয়ে আত্মরক্ষা করেছিলেন। কিন্তু তখন কি ছাই এসব বুঝেছিলুম? আসল কথা হচ্ছে, সূর্যির চেয়ে বালির তাতেই গায়ে বেশি ফোস্কা পড়ে। আমার মামারও হয়েছিল ঠিক সেই দশা।
শুধু আমার মা বোধ করি যেন লুকিয়ে বসে কী সব করতেন, সে কিন্তু আমি ছাড়া আর কেউ জানতে পেত না। তা মা যা খুশি করুন, আমি কিন্তু মামার বিদ্যে 16 আনার জায়গায় 18 আনা শিখে নিয়েছিলুম। আমার বেশ মনে পড়ে, দোরগোড়ায় সাধু সন্ন্যাসীরা এসে দাঁড়ালে সঙ্গ দেখবার জন্য ছুটে গিয়ে মামাকে ডেকে আনতুম। তিনি তাদের সঙ্গে এমনি ঠাট্টা শুরু করে দিতেন যে বেচারারা পালাবার পথ পেত না। আমি হেসে হাততালি দিয়ে গড়িয়ে লুটিয়ে পড়তুম। এমনি করেই আমাদের দিন কাটছিল। শুধু মা এক একদিন ভারী গোল বাঁধাতেন, মুখ ভারী করে এসে বলতেন, দাদা, সদুর তো দিন দিন বয়স হচ্ছে, এখন থেকে একটু খোঁজাখুঁজি না করলে সময় বিয়ে দেবে কি করে? মামা আশ্চর্য হয়ে বলতেন, বলিস কি গিরি, তোর মেয়ে তো এখনও 12 পেরোয়নি, এর মধ্যেই তোর সাহেবদের মেয়েরা তো এ বয়সে। মা কাঁদো কাঁদো গলায় জবাব দিতেন, সাহেবদের কথা কেন তুলছো দাদা? আমরা তো সত্যি আর সাহেব নই। ঠাকুর দেবতা না মানো, তারা কিছু আর ঝগড়া করতে আসছেন না, কিন্তু পাড়াগায় সমাজ তো আছে, তাকে উড়িয়ে দেবে কি করে? মামা হেসে বলতেন, ভাবিস নে বোন, সেসব আমি জানি। এই যেমন তোকে হেসে উড়িয়ে দিচ্ছি, ঠিক এমনি করে আমাদের নচ্ছার সমাজটাকেও হেসে উড়িয়ে দেব। মা বুক ভার করে বিড়বিড় করে বকতে বকতে উঠে যেতেন। মামা গ্রাহ্য করতেন না বটে, কিন্তু আমার ভারী ভয় হতো। কেমন করে যেন বুঝতে পারতুম, মামা যাই বলুন, মার কাছ থেকে আমাকে তিনি রক্ষা করতে পারবেন না। কেন যে বিয়ের কথায় ভয় হতে শুরু হয়েছিল তা বলছি। আমাদের পশ্চিম পাড়ার বুক চিরে যে নালাটা গ্রামের সমস্ত বর্ষার জল নদীতে ঢেলে দিত, তার দুপাড়ে যে 2 ঘরের বাস ছিল, তার এক ঘর আমরা, অন্য ঘর গ্রামের জমিদার বিপিন মজুমদার। এই মজুমদার বংশ যেমন ধনী তেমনি দুর্দান্ত। গায়ের ভেতরে বাইরে এদের প্রতাপের সীমা ছিল না। নরেন ছিল এই বংশের একমাত্র বংশধর। আজ এত বড় মিথ্যেটা মুখে আনতে আমার যে কি হচ্ছে, সে আমার অন্তর্যামী ছাড়া আর কে জানবে বলো? কিন্তু তখন ভেবেছিলুম, এ বুঝি সত্যি একটা জিনিস, সত্যিই বুঝি নরেনকে ভালোবাসি। কবে যে এই মোহটা প্রথম জন্মেছিল সে আমি বলতে পারি না। কলকাতায় সে বিয়ে পড়তো, কিন্তু ছুটির সময় বাড়ি এলে মামার সঙ্গে ফিলোসফি আলোচনা করতে প্রায়ই আসতো। তখনকার দিনে অ্যাগনোস্টিজমই ছিল বোধ করি লেখাপড়া জানাদের ফ্যাশন। এই নিয়েই বেশিরভাগ তর্ক হতো। কতদিন মামা তার গৌরব দেখাবার জন্য নরেনবাবুর তর্কের জবাব দিতে আমাকে ডেকে পাঠাতেন। কতদিন সন্ধ্যা ছাড়িয়ে রাত্রি হয়ে যেত, দুজনের তর্কের কোনো মীমাংসা হতো না, কিন্তু আমি প্রায় জিততুম। তার কারণও আজ আর আমার অবিদিত নেই। মাঝে মাঝে সে হঠাৎ তর্কের মাঝখানে ভঙ্গ দিয়ে মামার মুখপানে চেয়ে গভীর বিস্ময়ে বলে উঠত, আচ্ছা ব্রজবাবু, এই বয়সে এত বড় লজিকের জ্ঞান, তর্ক করবার এমন একটা আশ্চর্য ক্ষমতা কি আপনি একটা ফিনোমিনন বলে মনে করেন না? আমি গর্বে সৌভাগ্যে ঘাড় হেঁট করতুম। ওরে হতভাগী, সেদিন ঘাটটা তোর চিরকালের মতো একেবারে ভেঙে মাটিতে লুটিয়ে পড়েনি কেন? মামা উচ্চ অঙ্গের একটু হাস্য করে বলতেন, কি জানো নরেন, এ শুধু শেখাবার ক্যাপাসিটি। কিন্তু তর্কাতর্কি আমার তত ভালো লাগতো না যত ভালো লাগতো তার মুখের মন্টি-ক্রিস্টোর গল্প। কিন্তু গল্পও আর শেষ হতে চায় না। আমার অধৈর্যেরও আর সীমা পাওয়া যায় না। সকালে ঘুম ভেঙে পর্যন্ত সারা দিন 100 বার মনে করতুম, কখন বেলা পড়বে, কখন নরেনবাবু আসবে। এমনি তর্ক করে আর গল্প শুনে আমার বিয়ের বয়স 12 ছাড়িয়ে 13 শেষে গড়িয়ে গেল, কিন্তু বিয়ে আমার হলো না।
তখন বর্ষার নবযৌবনের দিনে মজুমদারদের বাগানের একটি মস্ত বকুল গাছের তলা ঝরা ফুলে একেবারে বোঝাই হয়ে যেত। আমাদের বাগানের ধারেই সেই নালাটা পার হয়ে আমি রোজ গিয়ে কুড়িয়ে আনতুম। সেদিন বিকেলেও মাথার উপর গাঢ় মেঘ উপেক্ষা করেই দ্রুত পদে যাচ্ছি। মা দেখতে পেয়ে বললেন, ওলো ছুটে তো যাচ্ছিস, জল যে এলো বলে। আমি বললুম, জল এখন আসবে না মা, ছুটে গিয়ে দুটো কুড়িয়ে আনি। মা বললেন, 15 মিনিটের মধ্যে বৃষ্টি নামবে, সদু কথা শোন, যাস নে। এই অবেলায় ভিজে গেলে ওই চুলের বোঝা আর শুকোবে না, তা বলে দিচ্ছি। আমি বললুম, তোমার দুটি পায়ে পড়ি মা, যাই। বৃষ্টি এসে পড়লে মালিদের এই চালাটার মধ্যে গিয়ে দাঁড়াবো। বলতে বলতে ছুটে পালিয়ে গেলুম। মায়ের আমি একটি মেয়ে, দুঃখ দিতে আমাকে কিছুতেই পারতেন না। ছেলেবেলা থেকেই ফুল যে কত ভালোবাসি সে তো তিনি নিজেও জানতেন, তাই চুপ করে রইলেন। কতদিন ভাবি, সেদিন যদি হতভাগী চুলের মুঠি ধরে টেনে আনতে মা, এমন করে হয়তো তোমার মুখ পোড়াতুম না। বকুল ফুলে কোচর প্রায় ভর্তি হয়ে এসেছে, এমন সময় মা যা বললেন তাই হলো। ঝমঝম করে বৃষ্টি এলো। ছুটে গিয়ে মালিদের চালার মধ্যে ঢুকে পড়লুম। কেউ নেই। খুঁটি ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে মেঘের পানে চেয়ে ভাবছি, ঝমঝম করে ছুটে এসে কে ঢুকে পড়ল। মুখ ফিরিয়ে চেয়ে দেখি, ওমা, এই যে নরেনবাবু। কলকাতা থেকে তিনি যে বাড়ি এসেছেন, কই সে তো আমি শুনিনি। আমাকে দেখে চমকে উঠে বললেন, সদু যে এখানে। অনেক দিন তাকে দেখিনি, অনেক দিন তার গলা শুনিনি। আমার বুকের মধ্যে যেন আনন্দের ঢেউ বয়ে গেল, কান পর্যন্ত লজ্জায় রাঙা হয়ে উঠল। মুখের পানে চেয়ে তো জবাব দিতে পারলুম না। মাটির দিকে চেয়ে বললুম, আমি তো রোজই ফুল কুড়োতে আসি, কবে এলেন? নরেন মালিদের একটা ভাঙা খাটিয়া টেনে নিয়ে বসে বলল, আজ সকালে। কিন্তু তুমি কার হুকুমে ফুল চুরি করো শুনি? গম্ভীর গলায় আশ্চর্য হয়ে হঠাৎ মুখ তুলে দেখি চোখ দুটো তার চাপা হাসিতে নাচছে। লজ্জা লজ্জা। এই পুরাণ মুখেও কোথা থেকে হাসি এসে পড়ল। বললুম, তাই বই কি, কষ্ট করে কুড়িয়ে নিলে বুঝি চুরি করা হয়? নরেন ফাঁস করে দাঁড়িয়ে উঠে বললে, আর আমি যদি এই কুরান ফুলগুলো তোমার কোচরের ভেতর থেকে আরেকবার কুড়িয়ে নিই, তাকে কি বলে? জানি নে কেন আমার ভয় হলো। সত্যি যেন এইবার সে এসে আমার আঁচল চেপে ধরবে। হাতের মুঠা আমার আলগা হয়ে গিয়ে চোখের পলকে সমস্ত ফুল ঝপ করে মাটিতে পড়ে গেল। ও কি করলে? আমি কোনো মতে আপনাকে সামলে নিয়ে বললুম, আপনাদেরই তো ফুল, বেশ তো, নিন না করিয়ে। এত অভিমান? বলে সে উঠে এসে আমার আঁচলটা টেনে নিয়ে ফুল কুড়িয়ে কুড়িয়ে রাখতে লাগলো। কেন জানি নে হঠাৎ আমার দু চোখ জলে ভরে গেল। আমি জোর করে মুখ ফিরিয়ে আরেক দিকে চেয়ে রইলুম। সমস্ত ফুলগুলি কুড়িয়ে আমার আঁচলে একটা গেরো দিয়ে নরেন তার জায়গায় ফিরে গেল। খানিকক্ষণ আমার পানে চুপ করে চেয়ে থেকে বললে, যে ঠাট্টা বুঝতে পারে না, এত অল্পে রাগ করে, তার ফিলোজফি পড়া কেন? আমি কালই গিয়ে ব্রজবাবুকে বলে দেব, তিনি আর যেন পণ্যশ্রম না করেন। আমি আগেই চোখ মুছে ফেলেছিলুম। বললুম, কে রাগ করেছে? যে ফুল ফেলে দিলে? ফুল তো আপনি পড়ে গেল, মুখখানাও বুঝি আপনি ফিরে আছে। আমি তো মেঘ দেখছি, মেঘ বুঝি এদিকে ফিরে দেখা যায় না? কই যায়? বলে আমি ভুলে হঠাৎ মুখ ফেরাতেই দুজনার চোখাচোখি হয়ে গেল। নরেন ফিক করে হেসে বললে, একখানা আরশি থাকলে যায় কি না দেখিয়ে দিতুম। নিজের মুখে চোখেই একসঙ্গে মেঘ বিদ্যুৎ দেখতে পেতে, কষ্ট করে আকাশ খুঁজতে হতো না। আমি তখন চোখ ফিরিয়ে নিলুম। রূপের প্রশংসা আমি ঢের শুনেছি, কিন্তু নরেনের চাপা হাসি, চাপা ইঙ্গিত সেদিন আমার বুকের মধ্যে ঢুকে আমার হৃৎপিণ্ডটাকে যেন সজোরে দুলিয়ে দিলে। এই তো সেই 5 বছর আগের কথা।
কিন্তু আজ মনে হয় সেই সৌদামিনী বুঝি আর কেউ ছিল। নরেন বললে, মেঘনা কাটলে ব্রজবাবুকে বলে দেব লেখাপড়া শেখানো মিছে, তিনি আর যেন কষ্ট না করেন। আমি বললুম, বেশ তো, ভালোই তো, আমিও সব পড়তেও চাই নে, বরং গল্পের বই পড়তেই আমার ঢের ভালো লাগে। নরেন হাততালি দিয়ে বলে উঠল, দাঁড়াও, বলে দিচ্ছি, আজকাল নভেল পড়া হচ্ছে বুঝি? আমি বললুম, গল্পের বই তবে আপনি নিজে পড়েন কেন? নরেন বললে, সে শুধু তোমাকে গল্প বলবার জন্য, নইলে পড়তুম না। বৃষ্টির দিকে চেয়ে বললে, আচ্ছা, এ জল যদি আজ না থামে কি করবে? বললুম, ভিজে ভিজে চলে যাব। আচ্ছা, এ যদি আমাদের পাহাড়ে বৃষ্টি হতো তাহলে? গল্প জিনিসটা চিরদিন কি ভালোই বাসি। একটুখানি গন্ধ পাওয়া মাত্র আমার চোখের দৃষ্টি এক মুহূর্তে আকাশ থেকে নরেনের মুখের ওপর নেমে এলো। জিজ্ঞেস করে ফেললুম, সে দেশের বৃষ্টির মধ্যে বুঝি বেরোনো যায় না? নরেন বললে, একেবারে না, গায়ে তীরের মতো বেঁধে। আচ্ছা, তুমি সে বৃষ্টি দেখেছ? পোড়া মুখ দিয়ে তুমি বার হয়ে গেল। ভাবি জিভটা সঙ্গে সঙ্গে যদি মুখ থেকে খসে পড়ে যেত। সে বললে, এরপর যদি একজন আপনি বলে ডাকে, সে আরেকজনের মরা মুখ দেখবে। কেন দিব্যি দিলেন? আমি তো কিছুতেই তুমি বলবো না। বেশ, তাহলে মরা মুখ দেখো। দিব্যি কিছুই না, আমি মানি নে। কেমন মানো না? একবার আপনি বলে প্রমাণ করে দাও। মনে মনে রাগ করে বললুম, পোড়ামুখী, মিছে তেজ তো রইল কোথায়? মুখ দিয়ে তো কিছুতেই বার করতে পারলি নে। কিন্তু দুর্গতির যদি ওইখানেই সেদিন শেষ হয়ে যেত। ক্রমে আকাশের জল থামল বটে, কিন্তু পৃথিবীর জলে সমস্ত দুনিয়াটা যেন ঘুলিয়ে একাকার করে দিলে। সন্ধ্যা হয় হয়, ফুলকটি আঁচলে বাঁধা কাদা ভরা বাগানের পথে বেরিয়ে পড়লুম। নরেন বললে, চলো, তোমাকে পৌঁছে দিই। আমি বললুম, না, মন যেন বলে দিলে সেটা ভালো না, কিন্তু অদৃষ্টকে ডিঙিয়ে যাব কি করে? বাগানের ধারে এসে ভয় হতবুদ্ধি হয়ে গেলাম। সমস্ত নালাটা জলে পরিপূর্ণ, পার হই কী করে? নরেন সঙ্গে আসেনি, কিন্তু সেইখানে দাঁড়িয়ে দেখছিল। আমাকে চুপ করে দাঁড়াতে দেখে অবস্থাটা বুঝে নিতে তার দেরি হলো না। কাছে এসে বললে, এখন উপায়? আমি কাঁদো কাঁদো হয়ে বললুম, নালায় ডুবে মরি সেও আমার ভালো, কিন্তু একলা অত দূর সদর রাস্তা ঘুরে আমি কিছুতেই যাব না। মা দেখলে। কথাটা আমি শেষ করতেই পারলুম না। নরেন হেসে বললে, তার আর কি, চলো, তোমাকে সেই পিটুলি গাছটার উপর দিয়ে পার করে দিই। তাই তো বটে, আহ্লাদে মনে মনে নেচে উঠলুম। এতক্ষণ আমার মনে পড়েনি যে খানিকটা দূরে একটা পিটুলি গাছ বহুকাল থেকে ঝড়ে উপড়ে নালার উপর ব্রিজের মতো পড়ে আছে। ছেলেবেলায় আমি নিজেই তার উপর দিয়ে এপার ওপার হয়েছি। খুশি হয়ে বললুম, তাই চলো। নরেন তার চেয়েও খুশি হয়ে বললে, কেমন মিষ্টি শোনালে বলো তো? বললুম, যাও। সে বললে, নির্বিঘ্নে পার না করে দিয়ে কি আর যেতে পারি? বললুম, তুমি কি আমার পাড়ের কাণ্ডারি নাকি? আমি আজও ভেবে পাইনি এ কথা কি করেই বা মনে এলো এবং কেমন করেই বা মুখ দিয়ে বার করলুম। কিন্তু সে যখন আমার মুখপানে চেয়ে একটু হেসে বললে, দেখি তাই যদি হতে পারি। আমি ঘেন্নায় যেন মরে গেলুম। সেখানে এসে দেখি পার হওয়া সোজা নয়। একে তো স্থানটা গাছের ছায়ায় অন্ধকার, তাতে পিটুলি গাছটাই জলে ভিজে ভিজে যেমন পিছল তেমনি উঁচু নিচু হয়ে আছে। তলা দিয়ে সমস্ত বৃষ্টির জল হু হু শব্দে বয়ে যাচ্ছে। আমি একবার পা বাড়াই, একবার টেনে নিই। নরেন খানিকক্ষণ দেখে বললে, আমার হাত ধরে যেতে পারবে? বললুম, পারবো। কিন্তু তার হাত ধরে এমনি কাণ্ড করলুম যে সে কোনো মতে টাল সামলে এদিকে লাফিয়ে পড়ে আত্মরক্ষা করলে। কয়েক মুহূর্ত সে চুপ করে আমার মুখপানে চেয়ে রইল। তারপরেই তার চোখ দুটো যেন ঝকঝক করে উঠল। বললে, দেখবে একবার সত্যিকারের কাণ্ডারি হতে পারি কি না?
আশ্চর্য হয়ে বললুম, কি করে? এমনি করেই, বলে সে নত হয়ে আমার 2 হাঁটুর নিচে এক হাত, ঘাড়ের নিচে অন্য হাত দিয়ে চোখের নিমেষে তার বুকের কাছে তুলে নিয়ে সেই গাছটার উপর পা দিয়ে দাঁড়ালো। ভয়ে আমি চোখ বুজে বাঁ হাত দিয়ে তার গলা জড়িয়ে ধরলুম। নরেন দ্রুত পদে পার হয়ে এপারে চলে এলো, কিন্তু নামাবার আগে আমার ঠোঁট দুটোকে একেবারে যেন পুড়িয়ে দিলে। কিন্তু থাকবে, কম ঘেন্নায় কি আর এ দেহের প্রতি অঙ্গ অহর্নিশি গলায় দড়ি দিতে চায়? শিউড়োতে শিউড়োতে বাড়ি চলে এলুম। ঠোঁট দুটো তেমনি জ্বলতেই লাগলো বটে, কিন্তু সে জ্বালা লঙ্কা মরিচ খোরের জ্বলুনির মতো যত জ্বলতে লাগলো, জ্বালার তৃষ্ণা ততই বেড়ে যেতেই লাগলো। মা বললেন, ভালো মেয়ে তুই, শুধু এলি কী করে? নালাটা তো জলে জলমগ্ন হয়েছে, দেখে এলুম। সেই গাছটার উপর দিয়ে বুঝি হেঁটে এলি? পড়ে মরতে পারলি নে? না মা, সে পুণ্য থাকলে আর এ গল্প লিখবার দরকার হবে কেন? তারপর দিন নরেন মামার সঙ্গে দেখা করতে এলো। আমি সেইখানেই বসেছিলুম। তার পানে চাইতে পারলুম না, কিন্তু আমার সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল। ইচ্ছে হলো ছুটে পালাই, কিন্তু ঘরের পাকা মেঝে যে চোরা বালির মতো আমার পা দুটোকে একটু একটু করে গিলতে লাগলো। আমি নড়তেও পারলুম না, মুখ তুলে দেখতেও পারলুম না। নরেনের যে কি অসুখ হলো তা শয়তানি জানে। অনেক দিন পর্যন্ত আর সে কলকাতায় গেল না। রোজই দেখা হতে লাগলো। মা মাঝে মাঝে বিরক্ত হয়ে আমাকে আড়ালে ডেকে পাঠিয়ে বলতে লাগলেন, ওদের পুরুষ মানুষদের লেখাপড়ার কথাবার্তা হয়, তুই তার মধ্যে হাঁ করে বসে কি শুনিস বলতো? যা, বাড়ির ভেতর যা। এত বড় মেয়ের যদি লজ্জা শরম এটুকু আছে। এক পা করে আমার ঘরে চলে যেতুম, কিন্তু কোনো কাজে মন দিতে পারতুম না। যতক্ষণ সে থাকতো তার অস্পষ্ট কণ্ঠস্বর অবিশ্রাম বাইরের পানেই আমাকে টানতে থাকতো। আমার মামা আর যাই হন, তার মনটা প্যাঁচালো ছিল না। তাছাড়া লিখে পড়ে তর্ক করে ভগবানকে উড়িয়ে দেবার ফন্দিতেই সমস্ত অন্তঃকরণটা তার এমনি অনুক্ষণ ব্যস্ত হয়ে থাকতো যে তার নাকের ডগায় কী যে ঘটছে তা দেখতে পেতেন না। আমি এই বড় একটা মজা দেখেছি, জগতের সবচেয়ে নামজাদা নাস্তিকগুলোই হচ্ছে সবচেয়ে নিরেট বোকা। ভগবানের যে লীলার অন্ত নেই, তিনি যে এই না রূপেই তাদের 15 আনা মন ভরে থাকেন, এ তারা টেরই পায় না। সপ্রমাণ হোক অপ্রমাণ হোক, তার ভাবনাতে সারা দিন কাটিয়ে দিয়ে বলে, সংসারের মানুষগুলো কি বোকা, তারা সকাল সন্ধ্যায় বসে মাঝে মাঝে ভগবানের চিন্তা করে। আমার মামারও ছিল সেই দশা, তিনি কিছুই দেখতে পেতেন না। কিন্তু মা তো তা নয়, তিনি যে আমারই মতো মেয়ে মানুষ, তার দৃষ্টিকে ফাঁকি দেওয়া তো সহজ ছিল না। আমি নিশ্চয়ই জানি মা আমাদের সন্দেহ করেছিলেন। আর সামাজিক বাধা আমাদের দুজনের মধ্যে যে কত বড় ছিল, এ শুধু যে তিনিই জানতেন, আমি জানতুম না তা নয়। ভাবলেই আমার বুকে সমস্ত রস শুকিয়ে কাঠ হয়ে উঠত। তাই ভাবনার এই বৃষ্টির দিকটাকে আমি দুহাতে ঠেলে রাখতুম। কিন্তু শত্রুর বদলে যে বন্ধুকেই ঠেলে ফেলেছি তাও টের পেতুম। কিন্তু হলে কি হয়, যে মাতাল একবার কড়া মদ খেতে শিখেছে, জল দেওয়া মদে আর তার মন ওঠে না। নির্জলা বিষের আগুনে কলজে পুড়িয়ে তোলাতেই যে তখন তার মস্ত সুখ। আর একটা জিনিস আমি কিছুতেই ভুলতে পারতুম না, সেটা মজুমদারদের ঐশ্বর্যের চেহারা। ছেলেবেলা মায়ের সঙ্গে কতদিনই তো তাদের বাড়িতে বেড়াতে গেছি। সেই সব ঘরদোর, ছবি, দেয়ালগিরি, আলমারি, সিন্দুক, আসবাবপত্রের সঙ্গে কোন একটা ভাবি ছোট একতলা শ্বশুরবাড়ির কদাকার মূর্তি কল্পনা করে মনে মনে আমি যেন শিউরে উঠতাম। মাসখানেক পরে একদিন সকালবেলা নদী থেকে স্নান করে বাড়িতে পা দিয়েই দেখি
বারান্দার ওপর একজন প্রৌঢ় গোছের বিধবা স্ত্রীলোক মায়ের কাছে বসে গল্প করছে। আমাকে দেখে মাকে জিজ্ঞাসা করলে, এইটি বুঝি মেয়ে? মা ঘাড় নেড়ে বললেন, হ্যাঁ মা, এই আমার মেয়ে, বাড়ন্ত গড়ন নইলে। স্ত্রীলোকটি হেসে বললে, তা হোক, ছেলেটির বয়সও প্রায় 30, দুজনের মানাবে ভালো। আর ওই শুনতেই দোজ বড়ে, নইলে যেন কার্তিক। আমি দ্রুত পদে ঘরে চলে গেলুম। বুঝলুম ইনি ঘটক ঠাকরুন আমার সম্বন্ধ এনেছেন। মা চেঁচিয়ে বললেন, কাপড় ছেড়ে একবার এসে বস মা। কাপড় ছাড়া চুলোয় গেল। ভিজে কাপড়েই দৌড়ের আড়ালে দাঁড়িয়ে কান পেতে শুনতে লাগলুম। বুকের কাঁপুনি যেন আর থামতে চায় না। শুনতে পেলুম চিতর গ্রামের কে একজন রাধা বিনোদ মুখুজ্জের ছেলে ঘনশ্যাম। পোড়া কপালে নাকি অনেক দুঃখ ছিল, তাই আজ যে নাম জপের মন্ত্র, সে নাম শুনে সেদিন গা জ্বলে যাবে কেন? শুনলুম বাপ নেই, কিন্তু মা আছেন। ছোট দুটি ভাই, এক ভাইয়ের বিয়ে হয়েছে, একটি এখনও পড়ে। সংসার বড়রই ঘাড়ে, তাই এন্ট্রান্স পাশ করেই রোজগারের ধান্দায় পড়া ছাড়তে হয়েছে। ধান চাল তিসি পাট প্রভৃতির দালালি করে উপায় মন্দ করেন না, তার উপর সমস্ত নির্ভর। তাছাড়া ঘরে নারায়ণশিলা আছেন, দুটো গরু আছে, বিধবা বোন আছে, নেই কি? নেই শুধু সংসারের বড় বউ। 7 বছর আগে, বিয়ের 1 মাসের মধ্যেই তিনি মারা যান। তারপর এতদিন বাদে এই চেষ্টা। 7 বছর। ঘটকিকে উদ্দেশ্য করে মনে মনে বললুম, পোড়ার মুখী, এতদিন কি তুই শুধু আমার মাথা খেতেই চোখ বুজে ঘুমোচ্ছিলি? মায়ের ডাকাডাকিতে কাপড় ছেড়ে কাছে এসে বসলুম। সে আমাকে খুঁটিয়ে দেখে বললে, মেয়ে পছন্দ হয়েছে, এখন দিন স্থির করলেই হলো। মায়ের চোখ দুটিতে জল টলটল করতে লাগলো। বললেন, তোমার মুখে ফুলচন্দন পড়ুক মা, আর কি বলবো। মামা শুনে বললেন, এন্ট্রান্স? তবে বলে পাঠা, এখন বছর 2 সদুর কাছে ইংরেজি পড়ে যাক, তবে বিয়ের কথা কওয়া যাবে। মা বললেন, তোমার পায়ে পড়ি দাদা, অমত করো না। এমন সুবিধে আর পাওয়া যাবে না, দিতে থুতে কিছু হবে না। মামা বললেন, তাহলে হাত পা বেঁধে গঙ্গায় দিকে যা, সেও 1 পয়সা চাইবে না। মা বললেন, 15ই পা দিলে যে। মামা বললেন, তা তো দেবেই, 15 বছর বেঁচে রয়েছে যে। মা রাগে দুঃখে কাঁদো কাঁদো হয়ে বললেন, তুমি কি ওর তবে বিয়ে দেবে না দাদা? এরপরে একেবারেই পাত্র জুটবে না। মামা বললেন, সেই ভয় তো আগে থেকে ওকে জলে ফেলে দিতে পারা যায় না। মা বললেন, ছেলেটিকে একবার নিজের চোখে দেখে শোনা দাদা, পছন্দ না হয় না দেবে। মামা বললেন, সে ভালো কথা, রবিবার যাব বলে চিঠি লিখে দিচ্ছি। ভাঙচির ভয় কথাটা মা গোপনে রেখেছিলেন এবং মামাকেও সাবধান করে দিয়েছিলেন। তিনি জানতেন না এমন চোখ কানও ছিল যাকে কোনো সতর্কতা ফাঁকি দিতে পারে না। বাগানে এক টুকরো শাকের ক্ষেত করেছিলুম। 1 2 পরে দুপুরবেলা একটা ভাঙা খুন্তি নিয়ে তার ঘাস তুলছি। পায়ের শব্দে মুখ ফিরিয়ে দেখি নরেন। তার সেরকম মুখের চেহারা অনেক দিন পরে আরেকবার দেখেছিলুম সত্যি, কিন্তু তার আগে দেখিনি। বুকে এমন একটা ব্যথা বাজল যা কখনো কোনো দিন পাইনি। সে বললে, আমাকে ছেড়ে কি সত্যিই চললে? কথাটা বুঝেও যেন বুঝতে পারলুম না, বলে ফেললুম, কোথায়? সে বললে, চিতর। স্পষ্ট হওয়া মাত্রই লজ্জায় আমার মাথা হেঁট হয়ে গেল। কোনো উত্তর মুখে এলো না। সে পুনরায় বললেন, তাই আমিও বিদায় নিতে এসেছি, বোধহয় জন্মের মতোই। কিন্তু তার আগে 2টো কথা বলতে চাই, শুনবে? বলতে বলতেই তার গলাটা যেন ধরে গেল, তবুও আমার মুখে কথা জোগালো না। কিন্তু মুখ তুলে চাইলুম, এ কি? দেখি তার 2 চোখ বয়ে ঝরঝর করে জল পড়ছে। ওরে পতিতা, ওরে দুর্বল নারী, মানুষের চোখের জল সহ্য করবার ক্ষমতা
ভগবান তোকে যখন একেবারে দেননি তখন তোর আর সাধ্য ছিল কি? দেখতে দেখতে আমারও চোখের জলে বুক ভেসে গেছে। নরেন কাছে এসে কোচার খুঁট দিয়ে আমার চোখ মুছিয়ে দিয়ে হাত ধরে বললে, চলো ওই গাছটার তলায় গিয়ে বসি গে, এখানে কেউ দেখতে পাবে। মনে বুঝলুম এ অন্যায়, একান্ত অন্যায়, কিন্তু তখনও যে তার চোখের পাতা ভিজে, তখনও যে তার কণ্ঠস্বর কান্নায় ভরা। বাগানের এক প্রান্তে একটা কাটালি চাপার কুঞ্জ ছিল, তার মধ্যে সে আমাকে ডেকে নিয়ে গিয়ে বসালে। একটা ভয় আমার বুকের মধ্যে দূর দূর করছিল, কিন্তু সে নিজেই দূরে গিয়ে বসে বললে, এই একান্ত নির্জন স্থানে তোমাকে ডেকে এনেছি বটে, কিন্তু তোমাকে ছোবো না, এখনও তুমি আমার হওনি। তার শেষ কথায় আবার পোড়া চোখে জল এসে পড়ল। আঁচলে চোখ মুছে মাটির দিকে চেয়ে চুপ করে বসে রইলুম। তারপর অনেক কথাই হলো, কিন্তু থাকবে সেসব। আজও তো প্রতিদিনকার অতি তুচ্ছ ঘটনাটি পর্যন্ত মনে করতে পারি। মরণেও যে বিস্মৃতি আসবে সে আশা করতেও যেন ভরসা হয় না। একটা কারণে আমি আমার এত বড় দুর্গতিতেও কোনো দিন বিধাতাকে দোষ দিতে পারিনি। স্পষ্ট মনে পড়ে আমার চিত্তের মাঝে থেকে নরেনের সংস্রব তিনি কোনো দিনও প্রসন্ন চিত্তে গ্রহণ করেননি। সে যে আমার জীবনে কত বড় মিথ্যে এ তো তার অগোচর ছিল না। তাই তার প্রণয় নিবেদনের মুহূর্তের উত্তেজনা পরক্ষণের কত বড় অবসাদে যে ডুবে যেত সে আমি ভুলিনি। যেন কার কত চুরি ডাকাতি সর্বনাশ করে ঘরে ফিরে এলুম এমনি মনে হতো। কিন্তু এমনি পোড়া কপাল যে অন্তর্যামীর এত বড় ইঙ্গিতেও আমার হুঁশ হয়নি। হবেই বা কী করে? কোনোদিন তো শিখিনি যে ভগবান মানুষের বুকের মধ্যেও বাস করেন। এসবই তারই নিষেধ। মামা পাত্র দেখতে যাত্রা করলেন, যাবার সময় কতই না ঠাট্টা তামাশা করে গেলেন। মা মুখ চুন করে দাঁড়িয়ে রইলেন। মনে মনে বেশ বুঝলেন এ যাওয়া পণ্ডশ্রম, পাত্র তার কিছুতেই পছন্দ হবে না। কিন্তু আশ্চর্য, ফিরে এসে আর বড় ঠাট্টা বিদ্রূপ করলেন না। বললেন, হ্যাঁ, ছেলেটি পাস টাস তেমন কিছু করতে পারেনি বটে, কিন্তু মুখ্য বলেও মনে হলো না। তাছাড়া বড় নম্র, বড় বিনয়ী। আর একটা কি জানিস গিরি, ছেলেটির মুখের ভাবে কি একটা আছে, ইচ্ছে হয় বসে বসে আরও দুদণ্ড আলাপ করি। মা আহ্লাদে মুখখানি উজ্জ্বল করে বললেন, তবে আর আপত্তি করো না দাদা, মত দাও, সদূর একটা কিনারা হয়ে যাক। মামা বললেন, আচ্ছা, ভেবে দেখি। আমি আড়ালে দাঁড়িয়ে নিরাশার আশাটুকু বুকে চেপে ধরে মনে মনে বললুম, যাক, মামা এখনও মতিস্থির করতে পারেননি, এখনও বলা যায় না। কিন্তু কে জানতো তার ভাগ্নির বিয়ের সম্বন্ধ মতিস্থির করার পূর্বেই তার নিজের সম্বন্ধে মতিস্থির করবার ডাক এসে পড়বে। যাকে সারা জীবন সন্দেহ করে এসেছেন, সেদিন অত্যন্ত অকস্মাৎ তার দূত এসে যখন একেবারে মামার শিয়রে দাঁড়ালো, তখন তিনি চমকে গেলেন। তার কথা শুনে আমাদেরও বড় কম চমক লাগলো না। মাকে কাছে ডেকে বললেন, আমি মত দিয়ে যাচ্ছি বোন, শুধু সেইখানেই বিয়ে দিস। ছেলেটির যথার্থ ভগবানে বিশ্বাস আছে, মেয়েটি সুখে থাকবে। অবাক কাণ্ড, কিন্তু অবাক হলেন না শুধু মা। নাস্তিকতা তিনি দুচক্ষে দেখতে পারতেন না। তার ধারণা ছিল মরণকালে সবাই ঘুরে ফিরে হরি বলে। তাই তিনি বলতেন, মাতাল তার মাতাল বন্ধুকে যত ভালোই বাসুক না কেন, নির্ভর করবার বেলায় করে শুধু তাকে যে মদ খায় না। জানি না কথাটা কতখানি সত্যি। হৃদরোগে মামা মারা গেলেন, আমরা পড়লুম অকুল পাথারে। সুখে দুঃখে কিছুদিন কেটে গেল বটে, কিন্তু যে বাড়িতে অবিবাহিতা মেয়ের বয়স 15 পার হয়ে যায়,
সেখানে আলস্য ভরে শোক করবার সুবিধে থাকে না। মা চোখ বুজে উঠে বসে আবার কোমর বেঁধে লাগলেন। অবশেষে অনেক দিন অনেক কথা কাটাকাটির পর বিবাহের লগ্ন যখন সত্যিই আমার বুকে এসে বিঁধল, তখন বয়সও 16 পার হয়ে গেল। তখনও আমি প্রায় এমনিই লম্বা। আমার এই দীর্ঘ দেহটার জন্য জননী লজ্জা ও কুণ্ঠার অবধি ছিল না। রাগ করে প্রায় ভৎসনা করতেন, হতভাগা মেয়েটার সবই সৃষ্টি ছাড়া। একে তো বিয়ের কনের পক্ষে 17 বছর একটা মারাত্মক অপরাধ, তার উপর এই দীর্ঘ গরমটা যেন তাকে ডিঙিয়ে গিয়েছিল। অন্তত সে রাতটার জন্য যদি আমাকে কোনো রকমে মুচড়ে মাচড়ে একটু খাটো করে তুলতে পারতেন, মা বোধ করি তাতেও পেছুতেন না। কিন্তু সে তো হবার নয়। আমি আমার স্বামীর বুক ছাড়িয়ে একেবারে দাড়ির কাছে গিয়ে পৌঁছলুম। কিন্তু শুভদৃষ্টি হলো না, ঠিক রাগে নয়, কেমন যেন একটা বিতৃষ্ণায় চোখ বুজে রইলুম। কিন্তু তাও বলি, এমন কোনো অসহ্য মর্মান্তিক দুঃখও তখন আমি মনের মধ্যে পাইনি। ইতিপূর্বে কতদিন সারা রাত্রি জেগে ভেবেছি, এমন দুর্ঘটনা যদি সত্যিই কপালে ঘটে, নরেন এসে আমাকে না নিয়ে যায়, তবু আর কারো সঙ্গে আমার বিয়ে কোনো মতেই হতে পারবে না। সে রাত্রে নিশ্চয়ই আমার বুক চিরে ভলকে ভলকে রক্ত মুখ দিয়ে গড়িয়ে পড়বে। ধরাধরি করে আমাকে বিবাহ সভা থেকে বিছানায় তুলে নিয়ে যেতে হবে। এ বিশ্বাস আমার মনে একেবারেই বদ্ধমূল হয়েছিল। কিন্তু কই, কিছুই তো হলো না। আরও 5 জন বাঙালির মেয়ের যেমন হয়, শুভকর্ম তেমনি করে আমারও সমাধা হয়ে গেল। এবং তেমনি করেই একদিন শ্বশুরবাড়ি যাত্রা করলুম। শুধু যাবার সময়টিতে পালকির ফাঁক দিয়ে সেই কাটালি চাপার কুঞ্জটায় চোখ পড়ায় হঠাৎ চোখে জল এলো। সে যে আমাদের কত দিনের, কত চোখের জল, কত দিব্যি দিলাসার নীরব সাক্ষী। আমার চিতরগ্রামের সম্বন্ধটা যেদিন পাকা হয়ে গেল, সেই গাছটার আড়ালে বসেই অনেক অশ্রু বিনিময়ের পর স্থির হয়েছিল সে এসে একদিন আমাকে নিয়ে চলে যাবে। কেন, কোথায় প্রভৃতি বাহুল্য প্রশ্নের তখন আবশ্যকও হয়নি। আর কিছু না, শুধু যাবার সময় একবার যদি দেখা হতো। কেন সে আমাকে আর চাইলে না? কেন আর একটা দিনও দেখা দিলে না? শুধু যদি খবরটা পেতুম। শ্বশুরবাড়ি গেলুম, বিয়ের বাকি অনুষ্ঠানও শেষ হয়ে গেল। অর্থাৎ আমি আমার স্বামীর ধর্মপত্নীর পদে এইবার পাকা হয়ে বসলুম। দেখলুম স্বামীর প্রতি বিতৃষ্ণা শুধু আমার নয়, বাড়ি শুদ্ধ আমার দলে। শ্বশুর নেই, সৎ শাশুড়ি, তার নিজের ছেলে দুটি, একটি বউ এবং বিধবা মেয়েটি নিয়ে ব্যতিব্যস্ত। এতদিন নিরাপদে সংসার করছিলেন, হঠাৎ একটি 17-18 বছরের মস্ত বউ দেখে তার সমস্ত মন সশস্ত্র জেগে উঠল। কিন্তু মুখে বললেন, বাঁচলুম বৌমা, তোমার হাতে সংসার ফেলে দিয়ে এখন দুদণ্ড ঠাকুরদের নাম করতে পাবো। ঘনশ্যাম আমার পেটের ছেলের চেয়েও বেশি, সে বেঁচে থাকলেই তবেই সব বজায় থাকবে। এইটি বুঝে শুধু কাজ করো মা, আর কিছু আমি চাই নে। তার কাজ তিনি করলেন, আমার কাজ আমি করলুম। বললুম আচ্ছা। কিন্তু সে ওই কুস্তিগিরের তাল ঠোকার মতো, প্যাচ মারতে যে দুজনেই জানি, তা ইশারায় জানিয়ে দেওয়া। কিন্তু কত শীঘ্র মেয়ে মানুষ যে মেয়ে মানুষকে চিনতে পারে, এ এক আশ্চর্য ব্যাপার। তাকে জানতে আমারও তেমন দেরি হলো না। আমাকেও 2 দিনের মধ্যে চিনে নিয়ে তিনিও তেমনি আরামের নিঃশ্বাস ফেললেন। বেশ বুঝলেন, স্বামীর খাওয়া পড়া, ওঠা বসা, খরচপত্র নিয়ে দিবারাত্রি চক্র ধরে ফোঁস ফোঁস করে বেড়াবার মতো আমার উৎসাহও নেই, প্রবৃত্তিও নেই। মেয়ে মানুষের তুনে যত প্রকার দিব্যাস্ত্র আছে, আড়ি পাতাটা ব্রহ্মাস্ত্র। সুবিধা পেলে এতে মা, মেয়ে, শাশুড়ি, বৌমা, যা ননদ, কেউ কাউকে খাতির করে না। আমি ঠিক জানি, আমি পালঙ্কে না শুয়ে ঘরের মেঝেতে একটা মাদুর টেনে নিয়ে সারা রাত্রি পড়ে থাকতুম, এই সুসংবাদ তার অগোচর ছিল না।
আগে যে ভেবেছিলুম নরেনের বদলে আর কারো ঘর করতে হলে সেই দিনই আমার বুক ফেটে যাবে, দেখলুম সেটা ভুল। ফাটবার চেরবার কোনো লক্ষণই টের পেলুম না। কিন্তু তাই বলে এক শয্যায় শুতেও আমার কিছুতেই প্রবৃত্তি হলো না। দেখলুম আমার স্বামীটি অদ্ভুত প্রকৃতির লোক। আমার আচরণ নিয়ে তিনি কিছুদিন পর্যন্ত কোনো কথাই কইলেন না। অথচ মনে মনে রাগ কিংবা অভিমান করে আছেন তাও না। শুধু একদিন একটু হেসে বললেন, ঘরে আরেকটা খাট এনে বিছানাটা বড় করে নিলে কি শুতে পারো না? আমি বললুম, দরকার কি, আমার তো এতে কষ্ট হয় না। তিনি বললেন, না হলেও একদিন অসুখ করতে পারে যে। আমি বললুম, তোমার এতই যদি ভয়, আমার আর কোনো ঘরে শোবার ব্যবস্থা করে দিতে পারো না? তিনি বললেন, ছি, তা কি হয়? তাতে কত রকমের অপ্রিয় আলোচনা উঠবে। বললুম, ওঠে উঠুক, আমি গ্রাহ্য করি নে। তিনি এক মুহূর্ত চুপ করে আমার মুখের পানে চেয়ে থেকে বললেন, এত বড় বুকের পাটা যে তোমার চিরকাল থাকবে এমন কি কথা আছে? বলে একটুখানি হেসে কাজে চলে গেলেন। আমার মেজ দেওর টাকা 40-এর মতো কোথাও চাকরি করতেন, কিন্তু একটা পয়সা কখনো সংসারে দিতেন না। অথচ তার আপিসের সময় ভাত, আপিস থেকে এলে পা ধোবার গাড়ু গামছা, জলখাবার, পান্তামাক ইত্যাদি জোগাবার জন্য বাড়িশুদ্ধ সবাই যেন ত্রস্ত হয়ে থাকত। দেখতুম আমার স্বামী, আমার মেজ দেওর হয়তো কোনো দিন একসঙ্গেই বিকেলবেলায় বাড়ি ফিরে এলেন। সবাই তার জন্য ব্যতিব্যস্ত। এমনকি চাকরটা পর্যন্ত তাকে প্রসন্ন করবার জন্য ছুটোছুটি করে বেড়াচ্ছে। তার এক তিল দেরি কিংবা অসুবিধা হলে যেন পৃথিবী রসাতলে যাবে। অথচ আমার স্বামীর দিকে কেউ চেয়েও দেখত না। তিনি আধ ঘন্টা ধরে হয়তো এক ঘটি জলের জন্য দাঁড়িয়ে আছেন, কারো সেদিকে গ্রাহ্যই নেই। অথচ এদের খাওয়া পড়া সুখ সুবিধের জন্যই তিনি দিবারাত্রি খেটে মরছেন। ছ্যাঁকড়া গাড়ির ঘোড়াও মাঝে মাঝে বিদ্রোহ করে, কিন্তু তার যেন কিছুতেই শ্রান্তি নেই। কোনো দুঃখই যেন তাকে পীড়া দিতে পারে না। এমন শান্ত, এত ধীর, এত বড় পরিশ্রমী এর আগে কখনো আমি চোখে দেখিনি। আর চোখে দেখেছি বলেই লিখতে পারছি, নইলে শোনা কথা হলে বিশ্বাস করতেই পারতুম না সংসারে এমন ভালো মানুষও থাকতে পারে। মুখে হাসিটি লেগেই আছে। সপ্তাহতেই বলতেন, থাক থাক, আমার এতেই হবে। স্বামীর প্রতি আমার মায়াই তো ছিল না, বরঞ্চ বিতৃষ্ণার ভাবই ছিল। তবু এমন একটা নিরীহ লোকের উপর বাড়িশুদ্ধ সকলের এত বড় অন্যায় অবহেলায় আমার গা যেন জ্বলে যেতে লাগলো। বাড়িতে গরুর দুধ বড় কম হতো না, কিন্তু তার পাতে কোনো দিন বা একটু পড়তো, কোনো দিন পড়তো না। হঠাৎ একদিন সইতে না পেরে বলে ফেলেছিলুম আর কি, কিন্তু পরক্ষণেই মনে হলো, ছি ছি, কি নির্লজ্জই আমাকে তাহলে এরা মনে করত। তাছাড়া এরা সব আপনার লোক হয়েও যদি দয়া মায়া না করে, আমারই বা এত মাথা ব্যথা কেন? আমি কোথাকার কে? পরবই তো না। দিন 5-6 পরে একদিন সকালবেলা রান্নাঘরে বসে মেজ ঠাকুরপার জন্য চা তৈরি করছি। স্বামীর কণ্ঠস্বর আমার কানে গেল। তার সকালেই কোথায় বার হবার দরকার ছিল, ফিরতে দেরি হবে। মাকে ডেকে বললেন, কিছু খেয়ে গেলে বড় ভালো হতো মা, খাবার টাবার কিছু আছে? মা বললেন, অবাক করলে ঘনশ্যাম, এত সকালে খাবার পাবো কোথায়? স্বামী বললেন, তবে থাক, ফিরে এসেই খাবো, বলে চলে গেলেন। সেদিন আমি কিছুতেই আপনাকে আর সামলাতে পারলুম না। আমি জানতুম ও পাড়ার বসেরা তাদের বেয়াই বাড়ির পাওয়া সন্দেশ রসগোল্লা পাড়ায় বিলিয়েছিল। কাল রাত্রে আমাদেরও কিছু দিয়েছিল। শাশুড়ি ঘরে ঢুকতেই বলে ফেললুম, কালকের খাবার কি কিছুই ছিল না মা? তিনি একেবারে আকাশ থেকে পড়ে বললেন, খাবার আবার কে কিনে আনলে বৌমা? আমি বললুম, সেই যে বসেরা দিয়ে গিয়েছিল। তিনি বললেন, ও মা, সে আবার কটা যে আজ সকাল পর্যন্ত থাকবে? সে তো কালই শেষ হয়ে গেছে। বললুম, তা ঘরেই কিছু খাবার তৈরি করে দেওয়া যেত না মা? শাশুড়ি বললেন, বেশ তো বৌমা, তাই কেন দিলে না? তুমি তো বসে বসে সমস্ত শুনছিলে বাছা।
চুপ করে রইলুম। আমার কী বা বলার ছিল? স্বামীর প্রতি আমার ভালোবাসার টান তো আর বাড়িতে কারো অবিদিত ছিল না। চুপ করে রইলুম সত্যি, কিন্তু ভেতরে মনটা আমার জ্বলতেই লাগলো। দুপুরবেলা শাশুড়ি ডেকে বললে, খাবে এসো বৌমা, ভাত বাড়া হয়েছে। বললুম, আমি এখন খাবো না, তোমরা খাওগে। আমার আজকের মনের ভাব শাশুড়ি লক্ষ্য করছিলেন। বললেন, খাবে না কেন শুনি? বললুম, এখন খিদে নেই। আমার মেজোজা আমার চেয়ে বছর চারেকের বড় ছিলেন। রান্নাঘরের ভেতর থেকে ঠোকর দিয়ে বলে উঠলেন, বড় ঠাকুরের খাওয়া না হলে বোধহয় দিদির খিদে হবে না, না? শাশুড়ি বললেন, তাই নাকি বৌমা? বলিয়ে নতুন ঢং শিখলে কোথায়? তিনি কিছুই মিথ্যে বলেননি। আমার পক্ষে ঢংই বটে, তবু খোঁটা সইতে পারলুম না। জবাব দিয়ে বললুম, নূতন হবে কেন মা? তোমাদের সময় কি এ রীতির চলন ছিল না? ঠাকুরদের খাবার আবেগেই কি খেতে? তবু ভালো, ঘনশ্যামের এতদিনে কপাল ফিরল, বলে শাশুড়ি মুখখানা বিকৃত করে রান্নাঘরে গিয়ে ঢুকলেন। মেজো জায়ের গলা কানে এলো। তিনি আমাকে শুনিয়েই বললেন, তখনই তো বলেছিলুম মা, বুড়ো শালিক পোষ মানবে না। রাগ করে ঘরে এসে শুয়ে পড়লুম বটে, কিন্তু এইবার সমস্ত জিনিসটা মনে মনে আলোচনা করে লজ্জায় যেন মাথা কাটা যেতে লাগলো। কেবলই মনে হতে লাগলো, তার খাওয়া হয়নি বলে খাইনি, তার কথা নিয়ে ঝগড়া করেছি। ফিরে এসে সব কথা যদি তার কানে যায়, ছি ছি, কী ভাববেন তিনি? আমার এতদিনের আচরণের সঙ্গে এই ব্যবহার এমনি বিদৃশ্য খাপছাড়া যে নিজের লজ্জাতেই নিজে মরে যেতে লাগলুম। কিন্তু বাঁচলুম। ফিরে এলে এ কথা কেউই তাকে শোনালে না। সত্যিই বাঁচলুম, এর এক বিন্দু মিছে নয়। কিন্তু আচ্ছা, একটা কথা যদি বলি, তোমরা বিশ্বাস করতে পারবে কি? যদি বলি, সে রাত্রে পরিশ্রান্ত স্বামী শয্যার উপর ঘুমিয়ে রইলেন, আর নিচে যতক্ষণ না আমার ঘুম এলো ততক্ষণ ফিরে ফিরে কেবলই স্বাদ হতে লাগলো। কেউ যদি কথাটা ওর কানে তুলে দিত, অভুক্ত স্বামীকে ফেলে আজ আমি কিছুতে খাইনি। এই নিয়ে ঝগড়া করেছি, তবু মুখ বুজে অন্যায় সহ্য করিনি। কথাটা তোমাদের বিশ্বাস হবে কি? না হলে তোমাদের দোষ দেব না, হলে বহু ভাগ্য বলে মানব। আজ আমার স্বামীর বড় তো ব্রহ্মাণ্ডে আর কিছুই নেই, তার নাম নিয়ে বলছি। মানুষের মন পদার্থটার যে অন্ত নেই, সেই দিন তার আভাস পেয়েছিলুম। এত বড় পাপিষ্ঠার মনের মধ্যেও এমন দুটো উল্টো স্রোত একসঙ্গে বয়ে যাবার স্থান হতে পারে দেখে তখন অবাক হয়ে গিয়েছিলাম। মনে মনে বলতে লাগলুম, এ যে বড় লজ্জার কথা, নইলে এখনই ঘুম থেকে জাগিয়ে বলে দিতুম। শুধু সৃষ্টি ছাড়া ভালো মানুষ হলেই হয় না, কর্তব্য করতে শেখাও দরকার। যে স্ত্রীর তুমি এক বিন্দু খবর নাও না, সে তোমার জন্য কি করেছে একবার চোখ মেলে দেখো। হাড়ে পোড়া কপাল। সূর্যদেবকে আলো ধরে পথ দেখাতে, তাই বলি, হতভাগের স্পর্ধার কি আর আদি অন্ত দাওনি ভগবান? গরমের জন্য কিনা বলতে পারি নে, কদিন ধরে প্রায় মাথা ধরছিল। দিন পাঁচেক পরে অনেক রাত্রি পর্যন্ত ছটফট করে কখন একটু ঘুমিয়ে পড়েছিলুম। ঘুমের মধ্যেই যেন মনে হচ্ছিল কে পাশে বসে ধীরে ধীরে পাখার বাতাস করছে। একবার ঠক করে গায়ে পাতাটা ঠেকে যেতে ঘুম ভেঙে গেল। ঘরে আলো জ্বলছিল। চেয়ে দেখলুম স্বামী রাত জেগে বসে পাখার বাতাস করে আমাকে ঘুম পাড়াচ্ছেন। হাত দিয়ে পাখাটা ধরে ফেলে বললুম, এ তুমি কি করছো? তিনি বললেন, কথা কইতে হবে না, ঘুমোও, জেগে থাকলে মাথা ধরা ছাড়বে না। আমি বললুম, আমার মাথা ধরেছে, কে তোমাকে বললে? তিনি একটু হেসে জবাব দিলেন, কেউ বলেনি, আমি হাত গুনতে জানি, কারো মাথা ধরলেই টের পাই। বললুম, তাহলে অন্য দিনও পেয়েছো বলো, মাথা তো শুধু আমার আজই ধরেনি। তিনি আবার একটু হেসে বললেন, রোজই পেয়েছি, কিন্তু এখন একটু ঘুমোবে না, কথা কবে? বললুম, মাথা ধরা আমার ছেড়ে গেছে, আর ঘুমোবো না।
তিনি বললেন, তবে সবুর করো, ওষুধটা তোমার কপালে লাগিয়ে দিই। বলে উঠে গিয়ে কী একটা নিয়ে এসে ধীরে ধীরে আমার কপালে ঘষে দিতে লাগলেন। আমি ঠিক ইচ্ছে করেই যে করলুম তা নয়, কিন্তু আমার ডান